মর্টলেনের মুখে এসেই কিশোরী হঠাৎ থমকে দাঁড়ালো। এই যা, তারানাথের প্রিয় ব্র্যান্ডের সিগারেটটাই তো নেওয়া হলো না। এক কাজ করো, তুমি এগোও, আমি আসছি। বলে এসে এক ছুটে মোড়ের মাথার দোকানের থেকে এক প্যাকেট পাসিং শো কিনতে চলে গেল। আমি তারানাথের বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তেই দরজা খুলল এক মধ্যবয়স্ক অপরিচিত ভদ্রলোক। আমায় দেখে মুখে একগাল হাসি টেনে বলল, একে আপনি তাহলে কিশোরী সেন? তা আপনার বন্ধুটি কোথায়? বললাম, আমি তার বন্ধু। কিশোরী গেছে একটু মোড়ের মাথায়, তবে ওই চক্রবর্তী মশাই বলছিলেন আপনার আসার কথা। আমার নাম অসীম মজুমদার, ওই পাশের পাড়ায় থাকি। গুণী মানুষের সঙ্গ দিতে কার না ভালো লাগে বলুন দেখি। ভারী মজলুসি লোক কিন্তু চক্রবর্তী মশাই। হ্যাঁ, আচ্ছা বেশ, আপনারা গল্প করুন, আমি আসি। হ্যাঁ, দেখি একটা নীল গণেশ জোগাড় করতে পারি কিনা। আমার মুখের ওপরে ঝড়ের মতো এই কথাগুলো বলে দিয়ে বিদায় নিলেন ভদ্রলোক। দরজা দিয়ে ভিতরে যেয়ে দেখলাম তারানাথ ইতিমধ্যে দাওয়ায় এসে দাঁড়িয়েছে। মুখে সেই পরিচিত রহস্যময় মিটিমিটি হাসি। বলল, আহারে, আজও তোমরা বর্ষাতি আনোনি। দেখি তবে তোমাদের ফেরার সময় আবার আগুনতন্ত্রের প্রয়োগ করতে হবে। কি যে করো তোমরা! ওফ! ওনার কথা শুনেই আকাশের দিকে তাকালাম। দেখলাম সত্যি ইতিমধ্যে আকাশের বুকে বিস্ফোরণের মতো কালো ও ধূসর মেঘের গুচ্ছ দল বেঁধে ভেসে বেড়াচ্ছে। এমন সময় কিশোরীও এলো। আমাদের আলোচনার বিষয়বস্তুকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে সে বলল, ফুলমতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে লেকপাড়া থেকে। এই সিগারেট আনতে গিয়ে শুনলাম। খবর পেয়েছেন ঠাকুরমশাই? এই ফুলমতি নামটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। সম্প্রতি লেকপাড়ায় এই নামের একটি অপরিচ্ছন্ন পাগলাটে মেয়ের আবির্ভাব হয়েছে। বেশ কতগুলো বাড়িতেই সে ঝিয়ের কাজ করতে চেয়েছিল, কিন্তু কেউ রাজি হয়নি। দিন তিনেক আগে দুজন লোক স্কুল ফেরত এক বাচ্চার সাথে ও মেয়েটিকে কথা বলতে দেখেছে। ওই পাড়ার এক চায়ের দোকানদার সেই জিনিসটি লক্ষ্য করে। তার দাবি ফুলমতি একজন ছেলে ধরা বা ডাইনি। কোনো মতেই যেন তাকে প্রশ্রয় না দেয় পাড়ার লোক। তো সেই ফুলমতিকেই আজকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। কটা দিন এই ডাইনি ছেলে ধরা করেই আশেপাশে বেশ কয়েকটা এলাকা তোলপাড় হয়ে যাচ্ছিল। কিশোরীর প্রশ্নে ঈষৎ হাসলেন, তারপর বললেন, শুনেছি, তবে এটা অবিচার হলো। ডাইনি জিনিসটা এমন নয়। আজকালকার মানুষ সম্পূর্ণ না জেনেই শুধু লোকাচারের উপর ভিত্তি করেই নতুন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। যাক, বেশি বললে হতাশা বাড়বে। তোমরা বৈঠক ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। এই সময়টা আমাদের মাঝে মাঝেই তারানাথ ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে একটু ধূমপানের জন্য। আমিও কিশোরী ত্রিপল টারানো বারান্দার কোণে ঘেঁষে দাঁড়িয়ে দুটো কাঁচি সিগারেট জ্বালালাম। ইতিমধ্যেই হিমসে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। কিশোরী দুটো বিক্ষিপ্ত টান দিয়ে বলল, এই ডাইনি জিনিসটা কি? মানে শুনেছি আমি। তুমি কি জানো এই ব্যাপারে কিছু? আমি যতদূর জানি বৃদ্ধা মহিলারা সাধারণত কেউ কেউ এই প্রবাদের সাথে যুক্ত হয়, এবং অলৌকিক ক্ষমতা বলতে তাদের নাকি ঝাঁটার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়ার ক্ষমতা থাকে। কিশোরী মৃদু হেসে বলল, মানুষ বানায়ও কিছু। হ্যাঁ, কই হে, ভেতরে এসো। আমরা ব্যস্ত হয়ে সিগারেট ফেলে বৈঠক ঘরে প্রবেশ করলাম। তারানাথ চায়ের কাপসহ থালাটি নামিয়ে রেখে একটা আরামসূচক শব্দ করে বসল। তারপর বলল, ডাইনিরা ছাটা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারে, এ কথাটা কিন্তু ভুল। কিশোরী, আমার কথা এখনো শেষ হয়নি। তারা চাইলে একটি স্থানকে তুলে নিয়ে অন্য স্থানে প্রতিষ্ঠান করাতে পারে।
এই কথাটি শুনে আমরা দুজনে সবিস্ময়ে তারানাথের দিকে তাকালাম। কিশোরীটা বরাবরই একটু ঠোঁট কাটা স্বভাবের। বলল, আপনি কি রূপকথা বলছেন নাকি বাস্তব? এখনো পর্যন্ত তোমাদের সামনে যা বলে এসেছি তা বরঞ্চ কম হয়ে যায়, কারণ সেসব বিশ্লেষণ তোমাদের সামনে করলে তা কেবল ধান ভান্তে শিবের গীত হয়ে যায়, কিন্তু তোমাদের মগজের ধার কাছেও যাবে না সেসব বিষয়। নাও চা তোলো, নইলে ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আমি কাপ তুলে নিয়ে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই আপনি দয়া করে বাচ্চার দিয়ে কিছু বলবেন না। আজ প্রায় 1 মাস পর আমাদের দেখা হলো, একটা হাড় হিম করা গল্প না শুনলে কিন্তু হবে না। তারানাথের মুখে সেই রহস্যময় হাসি। চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, হাড় হিম করা বলতে তোমরা যা বোঝো আমার কিছু কিন্তু তা নয়। এই ধরিত্রীর বুকে যে জিনিসের কোনো বাস্তবিক ব্যাখ্যা পাওয়া যায় না, তেমন প্রতিটি জিনিসই কিন্তু হাড় হিম করা হতে পারে। কেবল বিদঘুটে চেহারার ভূত পিচাস বান্ধব দল মানুষের মনে বেশি দিন কিন্তু ভীতির সঞ্চার করতে পারে না। আজীবন গায়ে কাটা দেওয়ার মতো ঘটনাগুলিকেই হাড় হিম কথাটির তকমা দেওয়া যায়। এমন ঘটনা আমার জীবনে বিস্তর ঘটেছে। সেসব দিনগুলোর কথা মনে পড়লে আজও হৃৎপিণ্ডের শব্দে স্পষ্ট কানে ভেসে আসে। কিশোরী এতক্ষণ চুপ করে চা পান করছিল। এবারে সশব্দে পেয়ালার অবশিষ্ট চা গলধকরণ করে বলল, বলুন না ঠাকুরমশাই, তেমন একটি ঘটনা। ও দাঁড়ান, এই নিন আপনার পছন্দের সিগারেট। কেমন? তারানাথ প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তার ঠোঁটে ঝোলাল, তারপর বলল, ও, একটা ঘটনার কথা মনে পড়ছে। তোমাদের মুখে ডাইনি কথাটা শোনার পর থেকে সেটাই বলি, কেমন? আমার গৃহত্যাগী জীবনের মধ্যপথ। উচ্চ মার্গের সাধুসঙ্গ করতে করতে শক্তি নেহাত কম অর্জন করিনি। চন্দ্র দর্শন তখন আমার নখদর্পণে। কোনো কিছু নিয়ে মনে সংশয় হলেই ওই প্রক্রিয়ার মাধ্যমে তার ভূত ভবিষ্যৎ আমি জেনে নিই। তবে এই শক্তি যখন খুশি তখন প্রয়োগ করা যায় না, তার বিশেষ দিন ও ক্ষণ থাকে। যাই হোক, সেবার মাস 3 জয়পুরে কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার বিশ্বমাতার সন্ধানে। নদিয়ার নারায়ণপুর নামের একটি ওল্ড স্টেশনে বসে মানুষের ব্যস্ততা ভরা চলমান জীবন যাপন দেখছি। এমন সময় পিছন থেকে একজনের ডাক শুনে চমকে উঠলাম। আরে তুই তারানাথ না? খুব বেশি সময় লাগলো না ডান পিঠে ছেলেটিকে চিনতে। আরে বিরজা, তুই এখানে কি করছিস? আরে সে অনেক কথা, তার আগে তুই বল খবর কি? আর বাড়ির দিকে কি যাবি না ঠিক করেছিস? তুই কোথায় ছিলি এতদিন? আমি জয়পুর থেকেই তো এলাম। আর এ কি অবস্থা করেছিস নিজের? কাজ বাজের খুব ধকল যাচ্ছে মনে হচ্ছে না? আমার প্রশ্ন শুনে বীরজার মুখ একেবারে শুকিয়ে গেল। আমি বেঞ্চের কোণের দিকে একটু সরে গিয়ে তাকে বসতে দিলাম। সে বলল, হ্যাঁ, তোর কাছে লুকাবো না, তবে গায়ের লোক কেউ কিন্তু এ কথা জানে না। আমার শ্বশুর বাড়ির শান্তিপূর্ণ, তাতে তুই জানিস। আজ মাস 2 হলো আমার শালা বিয়ে করেছে, কিন্তু কি জানিস, মেয়েটি কেমন যেন উন্মাদ মতো হয়ে গেছে কয়েকদিন হলো। প্রথমত তার স্বামীকে শুধরাই করতে পারছে না, তাছাড়া নিজের প্রতি না আছে কোনো খেয়াল, না আছে সংসারের প্রতি। কেমন যেন আপন ভোলা মানুষ হয়ে গেছে। এখানে এসেছিলাম এক কবিরাজের কাছে। এই বীরজা ওর জামার বুক পকেট থেকে একটা ছোট্ট শিকড়ের টুকরো বের করে আমার হাতে দিয়ে বলল, এই শিকড় তাবিজে ভরে ধারণ করতে বললেন কবিরাজ মশাই। তবে আমার না মনে হচ্ছে না এতে কোনো কাজ হবে।
কেন? আরে কারণ আমি তো নিজের চোখে দেখেছি মেয়েটিকে এতদিন। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা সেও ওখানে আছে, তবে সিঁড়ি বেয়ে ওঠানামা এখন করার মতো। তাই রুনিকে মানে আমার শালার বউকে খেতে দিতে 3 বেলা আমিই যাই। ওর স্বামীকে দেখলেই কেমন যেন করে ওঠে, হাতের কাছে পেলে যেন যেন মেরেই ফেলবে। আবার কোনো কোনো সময় সারা বাড়ি এক করে ফেলে চিৎকার করে। বলে আমরা নাকি তাকে জোর করে ধরে রেখেছি। কি মুশকিল বলতো, ছেলেটারও কাজবাজ বন্ধ হয়ে গেছে। মেয়েটির ব্যাপারে বাড়িতে খবর দেওয়া হয়েছে? শালা ভালোবেসে বিয়ে করেছে বাপ মা মরা মেয়েটিকে। ছোট থেকে এক অনাথ আশ্রমে মানুষ, বয়স এখনও খুব বেশি নয়, ওই 17 কি 18। শালা বলে ওই আশ্রমে এক বুড়ির সাথে সে নাকি শেষ কয়েকটা বছর ছিল। বীরভূমে বাণিজ্য করতে গিয়ে মেয়েটির সাথে তার দেখা হয়ে গেল এক নদীর পাড়ে নৌকা পার হওয়ার সময়। আর সেখান থেকেই পছন্দ এবং একেবারে বিয়ে করে নিয়ে বাড়ি ফিরে। সেই বুড়িও এখন আর বেঁচে নেই। তাহলে তুই বয়, কাকে খবর দিব? বীরজা থামল। পুরো কথাটি শোনার পর তাকে সমবেদনা প্রকাশ করা ছাড়া আর অন্য কিছুই তখন আমার মাথায় আসেনি। এমন সময় সে বলল, তোর তো এখন বিশেষ কোনো কাজ নেই, একবার যাবি আমার সাথে? হয়তো তুই দেখলে বুঝতে পারবি ব্যাপারটা। হ্যাঁ তুই খুব তো সাজে শুনেছি করছিস এত বছর ধরে, পারবি না আমার শালাটার সংসারটাকে বাঁচাতে? শুনেছি ঈশ্বর তোদের মতো সাধক চরণীর মানুষের ডাকে দ্রুত সাড়া দেয়। দয়া করে না করিস না ভাই, ও যা বুদ্ধি। আমি এসব করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। একই সাথে আমার স্ত্রীটা গর্ভবতী। অন্তত বন্ধুর এই দিকটা বোঝ। জানিস তো এসব কথা সমাজে আলোচনা করলে কত লোক জানবে। এরপর আর না করা যায় না। হাজার হোক বীরজাভূষণ আমার বাল্যকালের বন্ধু, ওর সাথে চৌধুরীদের পুকুর থেকে কম চুরি করে মাছ ধরেছি। এতদিনের একটা ঘর কুড়েমির পর ইচ্ছে ছিল কোনো এক গহীন জঙ্গলে বা প্রশান্ত শ্মশানে গিয়ে এক মনে সাধনা করব, কিন্তু তা এই যাত্রার হলো না। তবে আগে কি জানতাম এই নারায়ণপুর স্টেশন, বীরজার সাথে দেখা হওয়া সবই অন্য একজনের ইচ্ছে ছিল। তারানাথের এই কথাটি যেন গরম তেলে জল পড়ার মতো ফুটলো আমাদের কানে। কিশোরী প্রশ্ন করল, মানে অন্য একজনের ইচ্ছাই বলতে? এখনই বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আগে পুরো গল্পটা মন দিয়ে শোনো। শান্তিপুরগামী ট্রেন ধরে যখন স্টেশনে নামলাম তখন সূর্য মাথার উপরে থাকার কথা, কিন্তু সময়টা শ্রাবণের মাঝামাঝি। রোদ আর মেঘের ছায়ার খেলা সারা দিন হতে থাকলো। সে মুহূর্তে মেঘের আধিক্যই বেশি ছিল। স্টেশনের ছাউনি থেকে নেমে ইট পাথর মিশ্রিত রাস্তার পর হাঁটছি বীরজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। চারিপাশে চাষের জমি থেকে শুরু করে পুকুর, খাল, বিল সব জলে থই থই করছে। কাজেই বুক চিতিয়ে ওঠা রাস্তা দেখে মনে হচ্ছে যেন অথই তরঙ্গিনীর বুকে কোনো ঐশ্বরিক শক্তি বলে একটা লালচে সুতো কেউ ফাঁসিয়ে দিয়েছে। বীরজাকে বললাম, এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখছি। এর মধ্যে বাড়িঘর তো সব ঠিক আছে তো? শ্বশুরমশাই ওই একটাই ভালো কাজ করে গিয়েছিলেন তার আমলে। একটা পেল্লায় দোতলা বাড়ি বানিয়ে রেখে গিয়েছিলেন লটারিতে এককালীন টাকা পেয়ে। কাজ করে গেছেন বলতে এখন আর নেই? আজ তো তাও প্রায় বছরখানেক হতে চলল ওনার গঙ্গা প্রাপ্তি হয়েছে। তাই নাকি? অবশ্যই আমার কি দিন কি রাত কি মাস কি বছর কিছুই ঠাউর থাকে না। এর মধ্যে যে কতবার মনে হয়েছে, এই তো কদিন আগে বীরজার বিয়েতে কত হই হই করে গেলাম। ওইটাকে
বিরজার কথায় চমকে উঠে ওর দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম দূরে একজন ঘোর কৃষ্ণবর্ণ লোক হাতে একটি পাচন বাড়ি নিয়ে কয়েকটা শুয়োরের ছানাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গন্তব্যহীনভাবে। কারণ যেদিকে উনি যাচ্ছেন তার দূর দূরান্ত পর্যন্ত কেবল জলাভূমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি কিন্তু চিনতে পেরেছি লোকটাকে, তোমরাও হয়তো এতক্ষণে বুঝে গেছো। এই পার্থিব শরীর নিয়ে স্বয়ং কাল ভৈরব আমায় আগেও দেখা দিয়েছে আমার গ্রাম সংলগ্ন বৈকালের মাঠে। আমি বিশ্লেষণে না গিয়ে মনে মনে শ্রদ্ধাপূর্বক প্রণাম দিয়ে এগিয়ে গেলাম। বিরজা বলল, পাগল নাকি? এই জলের মধ্যে সুর চড়িয়ে বেড়াচ্ছে। লোকটাকেও তো আগে দেখেছি বলে মনে হয় না। চল দ্রুত পা চালা, আকাশের অবস্থা কিন্তু মোটেও ভালো না। বিষয়টা কি এড়িয়ে গেলাম ঠিকই, কিন্তু বুঝতে আমার বাকি রইল না। কোনো একটা বৈপরীক জগতের সঙ্গে আমার খুব শীঘ্রই পরিচয় হতে চলেছে, নইলে এই মহাপুরুষের দর্শন আমি পেতুম না। মনের ভেতরে অবাধ কৌতূহল চেপে রেখে গন্তব্যের দিকে চলতে থাকলাম। আরও মিনিট 10 পা চালিয়ে জলের ভিতর ডুবে যাওয়া গৃহস্থ ভিটে বাড়ি দেখতে দেখতে পৌঁছলাম একটা জং খসা দোতলা বাড়ির সামনে। বিরজা বলল, চল, বাড়ির পেছনে কুয়াচে হাত পা দিয়ে তারপর ঘরে ঢুকি। তাই করা হলো। বৃষ্টির জল পেয়ে ভিটে সংলগ্ন আগাছাগুলির বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো। কুয়োর জল ভরেছে প্রায় কানায় কানায়। বিরজা বালতিতে জল তুলে নিজে ও আমার পায়ে ঢেলে দিয়ে আবার যখন কুয়োর ভিতর বালতিটি নামালো, তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। স্বভাবতই আমার চোখ আকাশের দিকে যেতেই একটা কিছু চোখে পড়ে আমায় মুহূর্তের জন্য ঘোর অন্ধকারে দ্বারস্থ করল। স্বভাবতই হাত চলে গেল চোখের উপর। ঈশ্বর ডলতেই যে ধারালো পাতলা জিনিসটি দৃষ্টিগোচর হলো তা একটি নখের টুকরো। বিরজা বলল, কিরে, কি হলো তোর? আমি ততক্ষণ বিস্মিত হয়ে আবার উপরের দিকে তাকিয়েছি। বিরজাও আমার দৃষ্টি অনুসরণ করল। দেখলাম একটি মেয়ে দোতলার একটি ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। বিরজার চোখেও পড়েছে এই দৃষ্টি নিবেদন। সে নিচু গলায় বলল, ওটাই আমার শালার বউ রুনি। কিন্তু তুই চোখ ডলছিস কেন? আমি বিশ্লেষণে না গিয়ে বললুম, আমায় নিয়ে চলো তো তার কাছে একবার। বিরজা কথা না বাড়িয়ে আমায় ভিতর বাড়ির দিকে নিয়ে গেল। দেখলাম একটা বছর 50-এর বৃদ্ধ দোতলার সিঁড়ির থেকে ঝাড়ু দিতে দিতে নিচের দিকে নামছে। বিরজাকে দেখে বললেন, জামাই বাবা, এই দেখুন, টুনিমা সকাল থেকে বেশ কয়েকবার নখ কাটলো। আমি যতবার পরিষ্কার করতে চাই ততবারই দেখি উপরতলার বারান্দায় নখে ভরে আছে। দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে জামাই বাবু। আচ্ছা ঠিক আছে, এবার তুমি নিজের কাজ করো। গায়ে বেরিয়ে আবার এসব কথা সবার সামনে বলো না। নিহাত অনেক পুরনো বলে এখন তোমার কাছে রাখা হয়েছে। বিরজার ঠান্ডা ধমকে সে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু বিরজাকে এখানে দোষও দেওয়া যায় না। কারণ তারই বা কি করার? নিজের শ্বশুর ঘরের ব্যাপারে খারাপ কিছু রটুক, এ কয়জনই বা যায়। আমি ওকে অনুসরণ করে সিঁড়ির পথ ধরলাম। উপরের তলার বর্ধিত বারান্দায় এসেই শুনতে পেলাম একটা খুটখুট শব্দ। বিরজা বলল, রুনি নখ কাটছে বলে ভ্রুকুটি করে সে উত্তর ঘরের সামনে গিয়ে হাঁক দিল, রুনিমা, এই রুনিমা, দরজা খোলো। রুনি। খানিক অপ্রত্যাশিতভাবেই এক যুবতী মহিলা
হ্যাচকা টান দিয়ে দরজা খুলে দিল। বীরজা বলল, কি ব্যাপার, তুমি সকালবেলাতে নখ কাটছো কেন? নখ পরিষ্কার থাকে না একটু, ভেতরে রক্ত জমে জমে কেমন কালো হয়ে থাকে, তাই কেটে ফেলছি। কিসের রক্ত? জানি না কিসের, তবে আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমার বন্ধুটি এখনই তোমার সাথে কথা বলবে। বাধ্য মেয়ের মতো সে ঘরের ভিতর ঢুকে বিছানার এক কোণে বসে পড়ল। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। বায়ের তলায় রীতিমতো শক্ত শক্ত নখের টুকরো বাজছে, তা বেশ অনুভব করছি। আমি তার পাশে বসে প্রথমে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলাম। হাতের ও পায়ের আঙুলের নখ রক্ত ভেজা হয়ে গেছে। আমি নিচু গলায় প্রশ্ন করলাম, তোমার কি কিছু হয়েছে মা, বা তুমি কি কোনো অসুস্থতা বোধ করছো? মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর শান্ত গলায় উত্তর দিল, আমার কিছুই হয়নি, তবে দুজনের হবে। কার কি হবে? ইতিমধ্যেই তার চোখ দুটি যে ঘোর রক্তিম হয়ে উঠেছে তা টের পেলাম এই প্রশ্নে আমার দিকে তাকানোর পরে। তার চোয়াল শক্ত হয়ে এসেছে ও চোখের কোণ থেকে তীব্র রোষের প্রতিফলন হয়ে চলেছে অবিরত। থমথমে গলায় বলল, বিশু ঘোষ আর রমেন রক্ষিত আমার হাতে পার পাবে না, প্রত্যেকের জবাব পাবে, এই বলে রাখলুম। এই কথা শুনে আমি সন্দিগ্ধ দৃষ্টিতে বীরজার দিকে চেয়ে রয়েছি। তার অবস্থাও ঠিক আমার মতোই। এদিকে মেয়েটিকে যে আরও অনেক প্রশ্ন করতে যাব সে সাহস আর পেলাম না। তার মুখের অভিব্যক্তি দেখলে সেখানে বসে থাকাও দুষ্কর্ম হয়ে ওঠে। আমি বীরজাকে চোখের ইশারায় ঘরের বাইরে যেতে বলে নিজে খানিকক্ষণ মেয়েটির কপালের দিকে চেয়ে রইলাম। তার বিধি বোঝার চেষ্টা করলাম, কিন্তু তাই এতটাই এলোমেলো যে সঠিকভাবে তার গতিবিধি নির্ণয় করা কোনো উপায় নেই। কেবল এইটুকুই বুঝলাম তার দেহ লক্ষণ দেখে যে সে কোনো স্বাভাবিক মানব সন্তান নয়। কিছু একটা তার মধ্যেও বর্তমান যা সরল মানব প্রকৃতি থেকে তাকে পৃথক করে। আমি ঘর থেকে বেরিয়ে আসার কয়েক মুহূর্ত পরেই আবারও সজোরে ঘরের দরজা লেগে গেল। কেন জানি না আমার তখনই মনে হয়েছিল সে বিছানা থেকে উঠে এসে এই কাজ করেনি, করল কোনো অদৃশ্য শক্তি। নিচের তলায় বৈঠকখানায় ফিরে এসে দেখি একজন অন্তঃসত্ত্বা মেয়ের সাথে বীরজা নিরাশ মুখে বসে কি আলোচনা করছে। বুঝলাম এটিই আমার বন্ধুর স্ত্রী। মুখের অস্বাভাবিকতা কাটিয়ে বললাম, কেমন আছো বৌঠান? আশা করি আমার কথা বীরজা বলেছে। সে তো অনেক আগের থেকেই আপনাদের কথা, আপনাদের বাবা ঠাকুরদের কথা আমায় বলেছে, তা এই আজ আপনার সাথে দেখা হলো। তবে এমন সময় হলো তা তো দেখতেই পারছেন। আচ্ছা, কি হয়েছে রনির, তাকে আপনি বুঝলেন? তাছাড়া আরও কিছু ব্যাপার ঘটে চলেছে এই বাড়ির আশেপাশে, যা মোটেও মঙ্গলজনক না। এ সময় এই বাড়িতে থাকাটা কি আমার ঠিক হচ্ছে? কথাটি মন্দ বলেনি বীরজার স্ত্রী। এমনকি আমিও তাকে এই কথাটি বলবো বলেই ভেবেছিলাম যে এমন অবস্থায় একজন অন্তঃসত্ত্বা মেয়ে এই বাড়িতে না থাকাই ভালো। বীরজাকে বললাম, বীরজা, তুই বৌঠানকে আজই বাড়িতে দিয়ে আয়। এধারে এ অবস্থায় বৌঠানকে না রাখাই ভালো, বুঝলি? আর বৌঠান কি বলছিলে? আরও কি ধরনের উপদ্রব আছে বলো তো? তা উপদ্রবী তো বটে, উনি আপনাকে বলেননি? কি ব্যাপার বীরজা? আর বলিস কেন, যতই বোঝাই তাকে কিছুতেই বোঝে না যে এই অবস্থায় চারিদিকে জলে ভেসে গেছে। এখন এমন হবে, বাড়ির আশেপাশে মাঝে মধ্যে জীবজন্তুর হাড় মাথায় এসব পড়ে থাকছে। আচ্ছা তুই বল,
এখন তো সব পশু পাখি বনবাজার থেকে ডাঙায় এসে বসে আছে, তারা তো কিছু শিকার করে খাবে। বীরজার কথায় যুক্তি আছে, তবে কোনোদিন কি দেখেছ ভারী বৃষ্টিপাতের কারণে জঙ্গলের প্রাণী উঠে এসে গৃহস্থের মধ্যে বাসা বাঁধে? আমি তো পাকাপাকিভাবে এক গণ্ড গ্রামের ছেলে, সেই আমি পর্যন্ত দেখিনি এমন কোনো উদাহরণ। তবে বিষয়টাকে ফেলে না দিয়ে আবার বিস্ময়ের আরেকটা পাতায় যুক্ত করলাম। বীরজা আমার কথা মতো তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। যদিও তার বাড়ি পুরোপুরি জয়পুরে নয়, আমাদের গ্রামের পাশের গ্রামে। ফিরতে ফিরতে পরদিন দুপুর। তার শ্যালক গেছে আরেকজন ওঝার খোঁজে, সেও নাকি ফিরবে সন্ধ্যায়। ফলে আমি আরও সেই বৃদ্ধ চাকর দুপুরের খাওয়া দাওয়া সেরে চুপ করে বসে রইলাম বৈঠকখানায়। সন্ধ্যা নামার খানিক আগে ফিরে এলো বাড়ির বর্তমান স্বত্বাধিকারী অর্থাৎ বীরজার শালা। ছেলেটির মুখে বিষণ্ণতা দেখে মনে ভারী কষ্ট হলো। নববিবাহিতর আচরণ যদি হঠাৎ এমন অমানবিক হয়ে পড়ে, তবে তার মধ্যে দিয়ে কেমন ঝড় বয়ে যেতে থাকে তা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তার ঘাড়ে হাত রেখে তুমি বললুম, চিন্তা করো না যদু, আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব রুনিমাকে স্বাভাবিক করার জন্য। তবে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার, আশা করি তুমি সঠিক উত্তর দিতে পারবে। রুনিমার মুখে আমি দুজন ব্যক্তির নাম শুনেছি, একটি হলো বিশু ঘোষ, অন্যটি হলো রমেন রক্ষিত। এদের কি তুমি চেনো? যদু একটু ভেবে উত্তর দিল, এদের নাম আমি শুনেছি বাবার মুখে, কিন্তু এই গ্রামের লোক নয় এরা। কিন্তু এদের নাম রুনির মুখে কেন বলুন তো? সেটাই তো আমিও ভাবছি। যাকে তুমি চিন্তা করো না, রুনিমা এখন এক ঘোরের মধ্যে আছে। হয়তো তার ভিতর কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে, নয়তো তার হাওয়া লেগেছে। বাকিটা আমি আরও নিশ্চিত না হয়ে কিছু বলতে পারবো না, বুঝলে? আর তাড়াহুড়ো করে এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না। যদু আর কোনো কথা বলল না। ক্লান্ত পরিশ্রান্ত মনিবকে দ্রুত রাতের খাবার দিয়ে দিল ভৃত্য। আমার ঘুমানোর বন্দোবস্ত হলো দোতলারই দক্ষিণ প্রান্তের একটি কক্ষে। রাতের খাবার বলতে পটলিতে দুটো পাকা কলা ছিল, তা দিয়ে নৈশভোজ সারলাম। ভৃত্যটি নিরামিষ চালে ডালে ফুটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু খামোকা তাকে আর ব্যস্ত করতে মন চাইল না। সেই রাতেই ঘটল এক লোমহর্ষক ঘটনা। তারানাথ বিস্ফারিত দৃষ্টিতে কড়িকাঠের দিকে চাইলেন। আমি ও কিশোরী একটু নড়ে চড়ে আরও একে অপরের কাছে গিয়ে বসলাম। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো। রাত তখন বোধহয় একটা কি দুটো। একটা কুকুরের ক্রমাগত ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি একজন অতিথি হয়ে বাড়িতে এসেছি, তাই হঠাৎ দুম করে বাড়ির বাইরে যাওয়া যায় না। আমি খাটের উপরে প্রথমে চুপ করে বসে রইলাম মিনিট কয়েক। খানিক মনোসংযোগের পর বুঝলাম শব্দটা আসছে বাড়ির পিছন দিক থেকে। আমি একটা বিড়ি ধরিয়ে পশ্চাৎমুখ জালনা দিয়ে নিচের দিকে দৃষ্টি ফেলতেই চমকে উঠলাম। শুক্লা পক্ষের ঝকঝকে জ্যোৎস্নার আলোয় বুঝতে অসুবিধা হলো না যে ওখানে কড়িমা বসে বসে কিছু একটা করছে, এবং যে কুকুরটা অত বড় তো ডেকে চলেছে এতক্ষণ, সে তাকে উদ্দেশ্য করেই ডাকছে। রুনি ধীরে ধীরে অগ্রসর হতে থাকলো কুকুরটির দিকে। জন্তুটি এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগলো ক্রমাগত। তার ডাক আরো বাড়ল রুনির এই নতুন পদক্ষেপের সাথে সাথে। এমন সময় চোখের নিমিষে ঝাঁপিয়ে পড়ে সে কুকুরটির গলায় বিশাল এক কামড় বসিয়ে দিল। বাড়ির নিচের তলার থেকে আওয়াজ পেলাম ওই ভৃত্যের,
এই শব্দটি রুনির কানেও বাজল নিশ্চয়ই। তৎক্ষণাৎ হিংস্র শাবদের মতো কোনো এক অপার্থিব ক্ষমতা বলে মেয়েটি দেয়াল বয়ে উঠে গেল উত্তরের ঘর বরাবর। আমি জানলা বন্ধ করে সেখানেই বসে পড়লাম। জ্ঞান বুদ্ধির ওপারে কোনো বিষয় হঠাৎ প্রত্যক্ষ করলে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমারও হলো তাই। ক্ষণিকের জন্য এটাও মনে হলো যা আমি দেখেছি বা যা ঘটলো আমার চোখের সামনে, সেটার মূল উদ্ধার করার ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি আমার। এ বিরাট অপশক্তির কারসাজি, এখানে আমি কিছুই করতে পারবো না। এমন সময় দরজায় কড়া নাড়তেই আমি চমকে উঠলাম। কাপা কাপা পায়ে উঠে গিয়ে দরজা খুলে দেখি যদু বিস্মিত চোখে আমার দিকে চেয়ে রয়েছে। বলল, ঠাকুর মশাই, রুনির ঘরের থেকে কোনো শব্দ পেয়েছেন নাকি? শব্দ আমি কোনো প্রকার পাইনি ঠিকই, তবে নিজের চোখে যা দেখেছি তা ব্যক্ত করব কি করে। তুমি ওই ঘরের আশেপাশে যেও না যদু, তোমার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। এখন চলো, কিছু কাজ করতে হবে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই ঘরটাকে আমি শুদ্ধিকরণ করে চন্দ্র দর্শনে বসব, কারণ ওই একমাত্র প্রক্রিয়া ছাড়া আমার পক্ষে জানা সম্ভব নয় যে রুনি মায়ের সাথে কি হয়েছে আজকে। এই চন্দ্র দর্শন প্রক্রিয়ায় নিজের ইচ্ছামতো বসা যায় ঠিকই, তবে এর কিছু ভয়ঙ্কর কুফল রয়েছে। জ্যোতিষী কিন্তু মানুষের ভাগ্য দর্শন করে না, তারা কেবল নির্দিষ্ট মানুষটির জন্মতিথি জেনে নিয়ে একটা আনুমানিক ছায়াপথের দিশারি দেয়। কিন্তু এই চন্দ্র দর্শন সম্পূর্ণ বিধি বিরোধী একটা ক্রিয়া, যা করলে একজন তান্ত্রিকের শক্তি ক্ষয় হয়। সে কারণেই এই কাজ অতি আবেগের বশে করে বসে পারতাম না। তাছাড়াও গুরুর বারণ ছিল, এই কাজ ইচ্ছাপ্রসূতভাবে করা যায় না। রাত শেষে ভোরের প্রথম সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে এই কাজ করলে তার ফল পাওয়া যায় মন্ত্রের মতো। ওদিকে ঘর শুদ্ধিকরণ প্রক্রিয়ায় গৃহস্বামী উপস্থিত না থাকলে হয় না, তাই যদুকে সঙ্গে নিলাম। এক ঘটি জল নিয়ে রুনি মায়ের ঘরের সামনে এসো, কিছু কাজ আছে। সে আমার নির্দেশ নত শিরে পালন করল। এক ঘটি জল নিয়ে আমার ঘরের সামনে আসতেই আমি তাকে নিয়ে ওই উত্তরের ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তুমি ডান হাতের বললাম, তর্জনী ঘটির জলে ডুবিয়ে রাখো। আমি যখন যখন বলবো তুমি তখন একবার করে জলটা ছিটিয়ে দেবে দরজায়। আমি গৃহবন্ধনের বীজমন্ত্র পাঠ করে যদুর দ্বারা ঘরটাকে বন্ধ করে দিলাম। এই কাজ পড়লে মোটামুটি কয়েক ঘন্টার জন্য বাড়ির ভিতরে কোনো আত্মার উপস্থিতি থাকলে তাকে শিথিল করে রাখা যায়। আমিও করলাম তাই, কারণ ভেবেই নিয়েছিলাম ভোর হওয়ার আগেই চন্দ্র দর্শন করে দেখে নেব আমি রুনি মায়ের অতীত, কারণ গোড়া থেকে না জানতে পারলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে না। তোমরা তো জানোই যে অভিশাপের ফল কোনো কোনো সময় কয়েক যুগ পরেও খেটে যায়। আমি দেরি না করে প্রকাণ্ড দোতলা বাড়িটির ছাদে যাওয়ার পথ যদুর কাছ থেকে জেনে নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। দেখলাম খানিক আগের মতো পরিষ্কার প্রাণবন্ত রাত্রি এখন আর নেই। আকাশেই টিম টিম মেঘ জমেছে। আমি ছাদের মাঝে বাবু হয়ে বসে দুই হাতের তর্জনী ললাটে ও বৃদ্ধাঙ্গুলি নাকে স্পর্শ করে শুরু করলাম চন্দ্র দর্শন। মিনিট পাঁচেকের মধ্যেই চোখের সামনে ধবধবে সাদা একটি প্রান্তর উন্মুক্ত হয়ে গেল। দেখলাম সেখানে দুটি অপরূপ সুন্দরী শ্বেত বস্ত্র পরিহিত পরী আমার মৌন আগমনে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। প্রশ্ন করতে হলো না। আমার মস্তিষ্ক নিঃসৃত বিষয়গুলি একত্রিত হয়ে চোখের সামনে বায়োস্কোপের ন্যায় প্রতিফলিত হতে শুরু করলো।
খানিক বাদে দেখলাম রুনিমা কোনো এক প্রশস্ত পুকুর পাড়ে জল আনতে গিয়েছিল, যার পাড়ে একটি প্রকাণ্ড বটগাছ। মেয়েটি ক্লান্ত হয়ে এক কলস জল গাছের গোড়ায় নামিয়ে রেখে তার শান্ত ছায়ায় বসল। খানিক বাদেই ওর শরীরে একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনিটা এতটাই অস্বাভাবিক যে তার বিশ্লেষণ করে বোঝানো তা এখন আমার পক্ষে সম্ভব নয়। বলা যেতে পারে একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষকে পেছন থেকে অগোচরে ধাক্কা দিলে তার যে অবস্থা হতে পারে এটাও অনেকটা তেমন। কিন্তু সেখানে তার পেছনে বৃদ্ধ বটগাছের প্রকাণ্ড গুড়ি ছাড়া আর অন্য কিছুই নেই। এমনকি রুনি মায়ের এমন অভিব্যক্তি হওয়ার কথা ছিল, তেমন কোনো প্রতিফলন কিন্তু তার শরীরের ভাষায় প্রকাশ পেল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো, আবার কোকে কলসি বাঁধিয়ে। এরপর এই সব অন্ধকার হয়ে গেল আমার চোখের সামনে। চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আবার ফিরে এলাম, আবার বীরজাভূষণের শ্বশুরালয়ের বাড়ির ছাদের সেই মুদ্রাস্থিতিতে। আমি দেরি না করে দ্রুত ছাদের থেকে নেমে একতলায় চতুর ঘরের সামনে এলাম। দেখলাম সে চিন্তিত মনে ঘরের ভিতরে পায়চারি করছে। আমায় দেখে দরজার সামনে এগিয়ে আসতেই আমি এই বললাম, গ্রামের কোন পুকুর থেকে রুনিমা জল আনতে যায় আশা করি তুমি জানো? হ্যাঁ, পদ্ম পুকুর। ওই তো আমাদের বাড়ির দক্ষিণ পাশে। আমায় সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, চলুন ঠাকুর মশাই। তবে সেই পুকুর কিন্তু ভেসে গেছে এখন। জানি, তবুও চলো। যদু আমায় নিয়ে যে ওই সেই পুকুরটির কাছে পৌঁছেছে তা বুঝতে হলো আমার সেই চন্দ্র দর্শন প্রক্রিয়ায় প্রত্যক্ষ করা ওই গাছটির কথা মনে করে। তাছাড়া বাকি সবটাই দেখে মনে হয় আমরা কোনো অগভীর দিঘির উপর দিয়ে হেঁটে চলেছি, যার মধ্যে নৌকার ভূমিকা পালন করছে গৃহস্থ বাড়িগুলো। গ্রামের দিকের মানুষ আলো না ফুটতেই উঠে পড়ে। জলের মধ্যে ছপ ছপ শব্দ পেয়ে আমাদের পিছু পিছু একজন পৌর ভদ্রলোক এলেন। আমি যদুকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই বটগাছ নিয়ে কি কোনো অলৌকিক ঘটনা শুনেছো বা দেখেছো কখনো? আমার এমন অবাঞ্ছিত প্রশ্নে সে সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে পড়ল। খানিক ভেবে বলল, না, আমি তো তেমন কিছু শুনিনি। ছোট থেকে একটু ভরকুল স্বভাবের ছেলে ছিলাম আমি ঠাকুর মশাই। আর গ্রামে পুকুরটাতে তেমন কেউ স্নান করতে আসতো না, সবাই যেত মতিবিলের ডাঙায়। ওই তো সুকুমার কাকা রয়েছে, উনি অনেক পুরনো লোক, উনি হয়তো বলতে পারবে। ওই আগন্তুক আমাদের কথোপকথন শুনছিল। জল কেটে একটি এগিয়ে এসে বলল, আমি যতদূর জানি, সরলা নামের একটা বুড়ি এই বটগাছের তলায় এসে কুটির করে থাকতো। মাঝে মাঝে গ্রামে ভিক্ষা করতে বের হতো, আর বাকি সময় ঘরেই থাকতো। যখন এর কথা বলছি তখন যদু অনেক ছোট। সেই সময় আশেপাশের গ্রামে, এমনকি এখানেও 5 বছরের থেকে কম বয়সী শিশুদের হঠাৎ কালান্তর রোগ হতে শুরু করলো। এই সরলা বুড়ি টুকটাক ওঝা বুদ্ধির কাজ জানতো। সে নিজে থেকেই বাড়ি বাড়ি ঘুরে গরিব শিশুদের দেখে আসতো এবং বিভিন্ন টোটকা দিয়ে আসতো। তবে তার টোটকার কুফল বা নিয়ন্ত্রীর ফের কিনা জানি না। বাচ্চাদের বাঁচানো সম্ভব হচ্ছিল না, কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল এই বুড়ির টোটকাতেই নাকি ওই রোগ ছোঁয়াচে হয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছিল।
তাতে সবাই সন্দেহে সমাজ বিরোধী ডাইনি মনে করতে শুরু করলো। এমন সময় এক রাতে পাশের গ্রাম থেকে দুজন ভূস্বামী লোক এসে তাকে পিটিয়ে মারে বলে শোনা যায়। দিনের আলো ফোটার পর থেকে আর তাকে দেখা যায়নি। দুজনের নাম কি বিশু ঘোষ আর রমেন রক্ষিত? বৃদ্ধের চোখ কপালে উঠল, থমথমে গলায় বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? অনেক ধন্যবাদ আপনাকে। যদু, চলে এসো। যদু আমার কথা অনুযায়ী মুখ গুজে হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। আমি ঠিক করে নিয়েছিলাম মনে মনে যে তখন আমায় কি করতে হবে। বাড়িতে ফিরে এসে যদুকে বললাম, আমায় একটু সাদা সর্ষে এনে দিতে পারবে? আর গোটা তিনেক রাম তুলসীর পাতা। হ্যাঁ নিশ্চয়ই ঠাকুরমশাই, আমি এখনই এনে দিচ্ছি। যদু প্রয়োজনীয় সামগ্রীগুলো এনে দেওয়ায় আমি কয়েক দানা সর্ষে ও তুলসীগুলি ডান হাতের মুঠোতে নিয়ে উত্তরের ঘরটির দিকে পৌঁছালাম। শুনতে পেলাম ঘরের ভেতর থেকে একটা চাপা গুনগুন শব্দ ভেসে আসছে। শব্দটা খানিকটা কানের মতো বললেও ভুল হবে না। দরজায় হাত রাখতেই সেটি মচমচ শব্দে খুলে গেল। দেখি রুনিমা বিছানায় উপুর হয়ে শুয়ে তার অর্ধেক শরীর ঝুঁকিয়ে দিয়েছে খাটের তলার দিকে। মাঝে মাঝে সুর থামিয়ে ফিসফিস করে কি যেন বলছে, পরক্ষণেই আবার শুরু করছে সেই একই সুর। আমি সর্ষের দানা ও রাম তুলসীর পাতাগুলি হাতের মাঝে পাকিয়ে নিয়ে তাতে হাকিনি ও প্রেতাত্মা তাড়ানো মন্ত্র পড়ে দিয়ে ভাসিয়ে দিলাম তাকে লক্ষ্য করে। রুনি মায়ের শরীরে সেই ধাক্কাটি প্রত্যক্ষ হলো, যেটি আমি চন্দ্র দর্শন করার সময় লক্ষ্য করেছিলাম সেই বটগাছের তলায় দৃষ্টান্তে। তার ঝুঁকে থাকা শরীরটি এক ঝটকায় মেরুদণ্ড সোজা করে বিছানার মাঝে বসে গেল। তার চোখ অসম্ভব রকম স্থির। আমি প্রশ্ন করলাম, আমি জানি তোমার নাম লক্ষ্মী আর তুমি প্রতিশোধের অনলে দগ্ধ, কিন্তু এই মেয়েটিকে এভাবে দিনের পর দিন শেষ করে ফেলছো কেন? কি করেছে তোমার? উত্তর এলো বিছানার তলার আলো আধারি থেকে। যে ডাইনি ছিল না, তাকে ওরা মেরে দিল। তবে যে আসল ডাইনি, তাকে তো তোরা চিনতে পারলি না। কতদিন এমন একজন মানুষকে খুঁজছিলাম এই গ্রামের আশেপাশে, যার মাধ্যমে আমি দুই পাপিষ্ঠকে শাস্তি দিতে পারি। সেদিন বটগাছের তলায় রুনিকে ভালো করে দেখেই বুঝতে পারলাম ওর মধ্যে কিছু খারাপ করার প্রবণতা রয়েছে। তুই তো সাধু সন্ন্যাসী করিস, বুঝতে পারিসনি সে একজন ডাকিনী। বিছানার তলায় কুষ্ঠিত কালো অন্ধকার থেকে এতটুকু কথা ভেসে এসে থেমে গেল। আমার দৃষ্টি ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে শ্রবণে মনোযোগ দিয়ে থাকার জন্য। এবার পলক ফেলে আবার সেটি রুনি মায়ের দিকে ফেললাম। তার মুখে একটা পৈশাচিক হাসি ভেসে উঠে আবার মিলিয়ে গেল। নিচু গলায় বলল, আমি জানি তুমি আমায় চিনতে পারবে না, তবে আমার সঙ্গে পরিচিত একজন মানুষকে তুমি খুব ভালো করে চেনো। সেই তো তোমাকে এইখানে পাঠিয়েছে, তাই না? বলো, চুপ করে আছো কেন? আমি রুনি মায়ের কথার আদ্য প্রান্ত কিছুই বুঝতে পারলাম না। মনোসংযোগ করার অবকাশ নেই মস্তিষ্কের প্রেক্ষাপটে। মেয়েটি আবার উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল ধীরে ধীরে। লক্ষ্য করলাম একটা কালো মসলিনের মতো ছায়া অবয়ব তাকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে পুনরায়। তারপর আমার দিকে মাথা ঘুরিয়ে বলল,
আগামী অমাবস্যায় রমেন ও বিশু মরবে, তারপর আমি চলে যাব। ডাইনি অপবাদে আমাকে মেরেছিল, এবার আসল ডাইনি রূপ দেখবে ওরা। এই ডাইনি মায়ের পেটের ভেতর থেকে ভ্রূণের রক্ত চুষে নেওয়ার ক্ষমতা রাখে। তুই তো নিতান্তই ভবঘুরে, তোকেও সে ছাড়বে না। আমি দেখেই বুঝেছি, কিন্তু তোরা ধরতেই পারিসনি। ভেবে দেখ, একেই সে ডাকেনি, তার উপরে আবার আমি আছি তার শরীরকে কেন্দ্র করে। তাকে খাবার জোগাচ্ছি রোজ রাতে, একটা করে প্রাণী বলি দিয়ে। কাল তো তুই জানলা দিয়ে দেখেছিলি, তাই না? আমি তখন আমার সম্পূর্ণ বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছি। ভয়ে ও বিষয়ে জর্জরিত হয়ে কণ্ঠ বুজে এসেছে আমার। এক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তখন আমি দাঁড়িয়ে পড়েছি আরও বেশ কয়েকটি প্রশ্নের মুখে। যদু আমার পেছনে দরজার কাছে দাঁড়িয়েছিল, সে কখন ভয়তে পালিয়েছে তার উত্তর ঠাউর করতে পারেনি। মনে মনে ঈশ্বর স্মরণ করে দরজাটি ভিজিয়ে দিয়ে নিচে চলে এলাম। দেখলাম বিরজা ইতিমধ্যে এসে পৌঁছেছে। তার সামনে মেঝেতে বসে যদু, তার দুই চোখ যেন কোঠর থেকে বের হয়ে আসছে। বিরজা প্রশ্ন করল, কি হয়েছে ভাই? সব কিছু ঠিক আছে তো? ও এমন করছে কেন? আমায় গ্লাস জল খাওয়াতে পারিস? সত্যি বলতে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। বিরজা জল এনে দিল, আমি তা আখণ্ড পান করলে একটু ধাতস্থ বোধ করলাম। বললাম, তোদের সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমাদের বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। খুব বিপদে পড়ে গেছিস এটুকু বলতে পারি। যদুকে একটু স্নান করিয়ে নিয়ে তারপরে বৈঠক ঘরখানে নিয়ে আয়। আমি এখানে অপেক্ষা করছি। মিনিট 15 পরে বিরজা যদুকে নিয়ে বৈঠক ঘরে এলো। ছেলেটির চোখ মুখ তখনও নিরোগ ও পাথর সমতুল্য। বললাম, বীরভূমের কোন অঞ্চল থেকে বিয়ে করে এনেছ ওই মেয়েটিকে? যদু ইতস্থিত করে বলল, ওর মুখে গল্প শোনা। ওর ছোটবেলার ব্যাপারে আমি জানিও না ভালো করে, তবে আমি ওকে নিয়ে এসেছি যেদিন, সেদিন এক পাগলি আমার বারণ করেছিল। তখন রুনি বলেছিল, বুড়িটা একেবারে পাগল হয়ে গেছে। ভাগ্যিস আপনি এসে আমায় বাঁচালেন। আমার কিন্তু ততক্ষণে মনে পড়ে গেছে বীরভূম শ্মশানের মাতঙ্গিনী অর্থাৎ মাতু পাগলির কথা। বললাম, যে নদীর খেয়া তুমি পার করছিলে তার নিকটবর্তী কোনো শ্মশান ছিল? যদু আমায় অবাক করে বলল, হ্যাঁ শ্মশান তো ছিল। আমি রুনির যে আশ্রিতা বুড়ির কথা বলছি, সেই শ্মশানে এক কুটির মধ্যে থাকতো। নাম? মানে নাম জানা আছে তার? নাম তো জানি না। রুনির কাছে শুনতে চেয়েছি বেশ কয়েকবার, কিন্তু না, সে বলে না। আমার সেই বিহ্বল অবস্থায় মাথায় একটাই মাত্র সিদ্ধান্ত বিদ্যুতের গতিতে এসে দাঁড়ালো। তা হলো আমার যেভাবেই হোক মাতু পাগলির শরণাপন্ন হতে হবে। একমাত্র সেই পারে আমায় সঠিক পথ দেখাতে। বললাম, এই বাড়ির থেকে শ্মশান কত দূর? কোন দিকটায় পড়ে? এই তো, বিরজা বলল, বাড়ির পিছনের জঙ্গলটার উপরে 3টে তাল গাছ দেখা যায়, ওর গোড়াতেই শ্মশান। কেন বলো তো? আমার একটু কাজ আছে, তোরা বাড়িতেই থাক, আমি আসছি। আর শোন, আজকের দিন গেলেই কাল অমাবস্যা। কথা অনুযায়ী কাল রাতে এক মারণ দুর্ঘটনা ঘটবে। মনে রাখিস, যে ক্ষুধার্ত আত্মার অনিমায়ের শরীরে প্রবেশ করেছে প্রতিশোধ নেওয়ার নিমিত্তে, তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর শক্তির অধিকারী রনিমা নিজেই।
সে ডাকিনী সিদ্ধ এক সাধিকা, এবং এই জাতীয় সাধিকারা এমনই মায়াজাল দেখাতে পারে যা খালি চোখে দেখলে ধরা সম্ভব নয়। সে কারণে আমি বুঝতে পারিনি। যদুকে বিয়ে করাটা উপলক্ষা মাত্র, তার একটা সূত্র প্রয়োজন ছিল লোকালয়ে এসে বসবাসের, তাই সে যদুকে বিয়ে করেছে। যদিও সম্পূর্ণ ব্যাপারটা আমি নিশ্চিত হতে যাচ্ছি, তবে যদু এটাই যদি বাস্তব হয় তবে তোমাকে এই তিক্ত বাস্তবটাকে মেনে নিতেই হবে। আমি নিজে এই জাতীয় এক সাধিকার মায়াজালে জড়িয়েছিলাম, ওই বীরভূমের এক গ্রামের শ্মশানে নদীর তীরে। যাক, অত সময় আমাদের হাতে নেই, তোরা বাড়ি ছেড়ে কোথাও যাস না, কেমন? এতটুকু বুঝিয়ে আমি বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। হাঁটু সমান আগাছার জঙ্গল পেরিয়ে দৈত্যের মতো মাথা উঁচু করে থাকা দিব্যি তাল গাছের গোড়ায় পৌঁছে দেখলাম কাদা গোলা অথই জলের ভিতরে পোড়া কাঠ ভেসে উঠে ইতস্তত গাছের কাণ্ডে ও আগাছায় আটকে আছে। অপেক্ষাকৃত যে ফাঁকা জায়গাটিতে এই পরিবেশের ব্যাপ্তি, সেটাই বোধহয় এই অঞ্চলের শ্মশান, তা অনুমান করে নিলাম। তোমরা তো জানোই, নিম্নতন্ত্রের অধিকারী সাধক বা সাধিকার জন্য প্রশস্ত বাসস্থান হলো এই শ্মশান ভূমি। আমাদের মতো পথচারী সন্ন্যাসী বা তান্ত্রিকদের কিন্তু শ্মশান কেন্দ্রিক জীবনযাপন করার ছিল না। কেবল কিছু কিছু বিশেষ সাধনা করার নিমিত্তে এসব অঞ্চলে যেতাম। আমি আশপাশটা ভালো করে দেখে নিয়ে অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় একটু মুখ ডুবিয়ে বসলাম মাতু পাগলির আরাধনায়। নিম্নতন্ত্র ও বিদ্যায় অধিকারীদের স্বর্ণপন্ন হওয়ার একটা বিশেষ বীজ মন্ত্র আছে। মাতু পাগলির নাম স্মরণ করে শুরু করলাম সেই বীজ মন্ত্র পাঠ। মনে অগাধ বিশ্বাস ছিল উনি আমায় দেখা দেবেনি, আর হলো তাই। কতক্ষণ পরে জানি না, একটা মৃদু কাশির শব্দে আমি সজাগ হয়ে বসলাম। পরক্ষণেই শুনতে পেলাম, আমি জানতাম পোড়ামুখ তুই আসবি, তোকে তো আমি ডেকেছি। শোন, ওই রুনি আমার কাছে ছিল কয়েক বছর। ওর শরীরে তন্ত্রশিখা জ্যোতি দেখেছিলাম। সেই ডাকিনী তন্ত্রে সম্পূর্ণভাবে সিদ্ধি লাভ করেনি ঠিকই, তবে বেশ কিছু শক্তি সে অর্জন করেছে আমার দ্বারা। তুইও তো ছিলি কদিন, তবে তুই তারানাথি রয়ে গেলি। নিম্নতন্ত্র অতীব ভয়ঙ্কর। এতে কাম আর ক্রোধের উপরে অসংযম শেখানো হয়। বৈষয়িকতার কোনো স্থান নেই এখানে। কিন্তু সেই যদুর রূপ অর্থের প্রাচুর্যের লোভ সামলাতে না পেরে বিয়ে করেছে। আমি জানতাম বিয়ের কিছু মাস পরের থেকেই তার ঋণাত্মক শক্তি তার ভেতরকার ডাইনিকে ধীরে ধীরে জাগিয়ে তুলবে। হয়েছেও তাই। আর তার মধ্যেকার আত্মা সরলা, সে এক নিরীহ বৃদ্ধা ছিল। তাকে তুই প্রতিশোধ নিতে আটকাস না। তবে মা, রুনি মা যদি খুন করতে অগ্রসর হয় ওই বিশু আর অমিত রক্ষিতকে, তবে তো সবাই তাকে খুনি ভাববে, কারণ সেই বৃদ্ধার আত্মা তো কেউ দেখতে পারবে না। উজবুক, আমি সব ভেবেই কথা বলি। সরলা রুনির উপর ভর করেছে সে ডাইনি বলে, অন্য কোনো কারণে নয়। তবে সে আগেই অন্য মানুষের উপর সঞ্চার হয়ে প্রতিশোধ নিতে পারত। আর ডাইনিকে বসে রাখার জন্য প্রয়োজন টাটকা আত্মা আর জানোয়ারের রক্ত। সেটার যোগান ওই বৃদ্ধাই দিয়ে এসেছে এতদিন ধরে। তোর বন্ধু স্ত্রীর পেটের সন্তান আর বেঁচে নেই। সে মৃত সন্তান গর্ভে বয়ে বেড়াচ্ছে। একথা আবার তুই বলতে যাস না পোড়ামুখ। সরলা সেই কচি জীবনটাকে হত্যা করে শিশুটার আত্মাকে বলে দিয়েছে রুনির পায়ে। কারণ বৃদ্ধাই এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে একজন ডাইনি সত্তার মানুষের হাতেই তার হত্যাকারীদের প্রাণনাশ করবে। নিজের বন্ধুর সন্তানের ব্যাপারে এমন এক হৃদয় বিদারক কথা জানতে পেরে আমার মূর্ছা যাওয়ার অবস্থা। কাপা গলায় বললাম, মা,
মা তাহলে উপায়? ওই চটকা গাছের গোড়ায় দেখবি একটা মেয়ের মৃতদেহ আটকে আছে। বোধহয় ভীম গ্রাম থেকে ভেসে চলে এসেছে। ওটিকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই বাড়ির পেছনে রাখবি। তারপর একটা বেল গাছের ছোট্ট কাঠি নিয়ে গিয়ে রুনির কপালে ছুঁয়ে দ্বাদশ সমাহারের বীজ মন্ত্র জপ করবি। সেদিকে 3 বার জপ করলেই তার শরীর নিস্তেজ হয়ে পড়বে। টানা 4 মাস মরণ ব্যাধিতে ভুগবে সে। সেখান থেকে বাঁচিয়ে ফেরাতে পারলে সে বাঁচল, নইলে উচ্ছন্নে যাবে তার জীবন। তবে ডাইনি সত্তা আর জীবিত থাকবে না। সমস্ত শক্তি হারিয়ে সে স্বাভাবিক মানুষ হবে। আমি ওই মৃত মেয়েটার শরীরে ডাকিনী লক্ষণ সঞ্চার করেছি, যাকে তুই এখন নিয়ে যাবি। তুই সরলাত্মাকে নির্দেশ দিয়ে ওই মরা দেহটাকে চিনিয়ে দিবি। সে এখন নরক কুলের অধিবাসী হওয়ায় ঠিক চিনতে পারবে এই দেহের লক্ষণগুলোকে, যেমন চিনেছিল ওই রুনিকে ওই পুকুর ঘাটে। সেও মুক্তি পাক প্রতিশোধ নিয়ে, মেয়েটাও বেঁচে যাক এই কামনা করি। যা যা, আর দেরি করিস না। এমন সময় অনতি দূরে এক মোটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ কানে এলো। চোখে মুখে জল ছিটে আসতে চেতনা ফিরে পেলুম। বুঝলাম মাতো পাগলি প্রস্থানের চিহ্ন স্বরূপ এই গাছের ডালটি ভেঙে দিয়ে গেছে। আমি আর দেরি না করে উল্লেখিত চটকা গাছের গোড়ায় পৌঁছাতে যে মৃতদেহটিকে দেখতে পেলাম, তার প্রত্যক্ষ করার পর আমার শরীর হিম হয়ে গেল। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম এই মৃতদেহটি সেই ষোড়শী বালিকাটির, যার মুখ নিয়ে প্রথমবার আমায় মাতু পাগলি দেখা দিয়েছিল। মনে পড়ল তোমাদের সেই প্রথম বলা ঘটনাটি। আমি ক্ষণ বিলম্ব না করে সেই দেহটিকে টানতে টানতে বীরজার শ্বশুর বাড়ির পিছনে ওই কুয়োটির পাশে নিয়ে রাখলাম। তারপর যদুকে দিয়ে একটা সরু বেলকাঠ জোগাড় করিয়ে মাতো পাগলির কথা মতো তা নিয়ে উপরে গেলাম। যদু ওপরে এলো না। বীরজা আমার সঙ্গে উত্তরের ঘরের সামনে পর্যন্ত এলো। ঈষৎ ধাক্কা পেয়ে দরজা খুলে গেল। দেখলাম ঘরের এক কোণে 2 হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে রুনিমা। আমি বীরজাকে হাতের ইশারায় ঘরের মধ্যে ঢুকতে বললাম। সে বরাবরই ডান পিঠে ধরনের ছিল। ভয় বিষয়টা ছোট থেকে তার ভিতর দেখিনি। দ্বাদশ সমাহারের বীজমন্ত্র আমার জানাই ছিল, কারণ আগেই তো বললাম ততদিনে ছোট বড় মিশিয়ে অনেক সাধু সন্ন্যাসীদের সাথে আমার পরিচয় হয়েছিল। তাদের কাছ থেকেই শিখে নিয়েছিলাম ভিন্ন রকমের হাকিনি ও ডাকিনি জব্দ করার মন্ত্রসমূহ। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে 1 পা 2 পা করে এগিয়ে গেলাম তার দিকে। এমন সময় ছেঁড়া ছেঁড়া কালো ধোঁয়ার কুঞ্জ একত্রিত হয়ে তার ঠিক মাথার উপরে জমাট বেঁধে একটি এলোকেশী নারীর মূর্তির মতো অবয়বের সৃষ্টি হলো। বুঝলাম ওই বৃদ্ধা শুধু আমাকে তার উপস্থিতি জানান দিচ্ছে তা নয়, এই প্রকার অলৌকিক আবির্ভাবের মাধ্যমে আমাকে ভয় দেখাতে চাইছে। কিন্তু সে কি আর জানে আমি ততদিনে কত রকম অলৌকিক প্রত্যক্ষ করে তাদের অভিজ্ঞতার কোষাগারে আবদ্ধ করেছি। বীরজা সেই ছায়ামূর্তিকে দেখতে পারছে না, তবে দেখতে পেলেও ও হয়তো আমার নির্দেশে তা বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না। আমি ঘরের অন্ধকার কোণটির দিকে তাকিয়ে লক্ষ্মী বুড়ির আত্মার উদ্দেশ্যে বললাম, বুড়ি মা, তুমি এই বাচ্চা মেয়েটিকে ছেড়ে দাও। ওর মাধ্যমে এমন কাজ তুমি করলে এই সমাজ ওকে ছেড়ে দেবে না। বিনা কারণেই একটা মেয়ে ওর পরিবারকে ভেসে বেঁচেতে হবে মা। সে নিজেও বাপ মা মরা এক অসংলগ্ন মেয়ে। সে তন্ত্রবিদ্যা ও উপচারের সাথে লোভের বশে যে অনিষ্ট প্রচারণ করেছে, তার ফলস্বরূপ এই ডাকিনী সত্তার উন্মোচন।
তবে যদু, সে তো তাকে ভালোবেসেছে, তার তো কোনো দোষ নেই এতে। আমি তাই শেষ চেষ্টা করতে চাই ওই নির্দোষ ছেলেটার জন্য। আমি অন্যায়ের প্রবর্তক নই মা, তোমার প্রতিশোধের পথে বাধা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে একটা লক্ষণ সমৃদ্ধ মেয়ের মরদেহ আমি রেখে এসেছি ওই বাড়ির পেছনটাতে। দয়া করে মা হয়ে তোমার সন্তান সম লোকজনদের বাধা দিও না। বিরজা আমার মুখের দিকে হা করে চেয়ে রইল। তবে তার বিশ্বাস ও ভক্তি যে আমার কর্মের উপর জন্মেছে তা বেশ বুঝতে পারলাম যেদিন সব উপচার্য সেরে আমি ওর বাড়ি থেকে বিদায় নিলাম। তারানাথের মুখে আমরা এই ভয়ানক কাহিনীটি শুনে প্রায় গুটিয়ে এসেছিলাম, কিন্তু এমন উপসংহারহীন সমাপ্তিতে কেমন একটা অস্বস্তি জাগলো মনে। প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, রনির কি হলো তারপর? আর ওই বিশু ঘোষ আর রমেন রক্ষিতের কি ভবলীলা সাঙ্গ হয়ে গেল? তারানাথ আবার একটি সিগারেট ধরিয়ে তারপর বলল, রুনি এক ভয়ঙ্কর জ্বরে পড়ল। তারপর থেকে 1 মাস কেটে গেল সে বাড়িতে আমার, কিন্তু কোনোভাবেই কোনো ডাক্তার বর্দিতে সেই জ্বর সারাতে পারল না। উপায় বলতে আমার কাছে তখন একটাই। জরাসুরের পুজো? কিশোরী উত্তেজিত হয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ। তবে তার পরিণতিটা মনে আছে তো? যে এই পুজোর সংকল্প করবে তার ঠিক পুজো হয়ে যাওয়ার 6 মাসের মাথায় মৃত্যু হবে। যে কারণে আমার ছোট ঠাকুরদা আমাদের ছেড়ে চলে গিয়েছিল, তাই এক্ষেত্রে আমি উপায় জানলেও তা বাস্তবায়িত করার মতো সাহস দেখাইনি। কেবল একটা মন্ত্রপুত জবা ফুল কালভৈরবের যন্ত্র স্থাপন করে তা রনির কপালে ছুঁয়ে রোজ ইষ্টনাম করার পরামর্শ দিয়ে এসেছিলাম। তবে যেদিন আমি বেরিয়ে আসি সেদিন আবার ঘটল এক ঘটনা। প্রখর রোদের প্রকোপে সারা গ্রামের জল তখন নেমে গিয়ে জলজলে সবুজ প্রান্তরে রূপান্তরিত হয়েছে মাসখানেকের মধ্যে। গ্রাম পেরিয়ে স্টেশনে আসার আগে ঠিক যে জায়গায় আসার সময় সেই শুয়োর পালকের দেখা পেয়েছিলাম, সেদিনও তাকে যথাস্থানে দেখতে পেলাম। তাকে উদ্দেশ্য করে এগোচ্ছি আর ছোট ছোট বরাহগুলো আমায় লক্ষ্য করে এগিয়ে এসে খানিক সামনে থেকে আবার গতিপথ পরিবর্তন করে পালিয়ে যাচ্ছে। আমি 2 হাত জড়ো করে তার সামনে গিয়ে দাঁড়াতে পিছন থেকে কেউ উচ্চ স্বরে আমাকে ডাকলো, তারানাথ, এই তারানাথ। তাকিয়ে দেখি বীরজাভূষণ উন্মাদের মতো ছুটতে ছুটতে এগিয়ে আসছে আমার দিকে। তৎক্ষণাৎ পিছনে ঘুরে দেখি সেই মহাপুরুষ অন্তর্ধান হয়েছেন। বীরজা এসে আপাতে হাঁপাতে যা বলল তাতে আমি সম্পূর্ণ জ্ঞান ও বিচার বুদ্ধি হারিয়ে ফেললাম। সে বললে, ভাই 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 রুনি উঠে বসেছে। তোর দেওয়া জবা ফুলে আশ্চর্য সাধন করেছে। তুই মহান তারানাথ, তুই ঈশ্বর সমতুল্য। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভাই তারানাথ, উফ, কি খেল দেখালি। পুরো ব্যাপারটা বুঝতে আমার মিনিট 5 সময় লাগলো। ঘটনার অন্তিমে আমি তার সাহায্য পাবো বলে একেবারে পূর্বেই সে আমাকে দেখা দিয়েছে। এ কাজ স্বয়ং মৃত্যুঞ্জয় ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। মহাদেব গড়ন মন্থনকালে কাল ভৈরবের রূপ নিয়েছিলেন ঠিকই, তবে অন্য ধারে তিনি নিশ্চিত মৃত্যুকে বা বিধির লিখনকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখার মতো এক দেবতা। ঊর্ধ্ব গগনে মুখ তুলে ঊর্ধ্বস্বরে চেঁচিয়ে সেদিন বলেছিলাম, জয় মহেশ্বরের জয়। সেদিন মুগ্ধ হয়ে বাড়ি ফিরেছিলাম ঠিকই, পরে একদিন আড্ডায় বসে জানতে পারলাম সত্যি মাতু পাগলির কথা মতো বীরজাভূষণের সন্তান তার স্ত্রীর পেটে থাকা অবস্থায় মারা যায়। যদিও তারা নিজেরাই বিষয়টাকে মেনে নিয়েছিল এক অমঙ্গলজনক পরিবেশে অন্তঃসত্ত্বা অবস্থায় বসবাস করার স্বরূপ হিসেবে, তবে খারাপ লেগেছিল একটা কথা জেনে,
বীরজার আর কোনোদিনও সন্তান হয়নি। শুনছিলেন তারানাথ ও নিশি ডায়েন। গান ও গল্পের এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বরাবরের মতোই দারুণ দারুণ সব গল্প শুনতে সঙ্গে থাকুন গান ও গল্পের। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন থেকে নিয়মিতই থাকবে গান ও গল্পের পথ চলা। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। প্রতিদিন নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গান ও গল্প।